প্রিয়াকে আমি একদমই সহ্য করতে পারি না। ওর সাথে আমার বিয়ের 4 মাস হয়েছে। এই 4 মাসে ও আমার খুব চেষ্টা করেছে মন পাবার, কিন্তু মন তো দূরের কথা, কোনোদিন এক মুহূর্তের জন্য ভালো ব্যবহারও করিনি প্রিয়ার সাথে। ওর সাথে বিয়েতে আমার মত ছিল না। মা বাবা জোর করে ওর সাথে আমার বিয়ে দেয়। আমার পছন্দ ছিল রূপাকে। রূপা আমাদের কলেজে পড়তো, অনেক সুন্দরী ছিল, বহু যুবকের ক্রাশ ছিল, কিন্তু রূপা শুধু আমাকেই ভালোবাসতো। আমাদের প্রেম চলেছিল প্রায় 2 বছর। বাসায় আমি ওর আর আমার সম্পর্কের কথা জানাই, মা বাবা একেবারেই না করে দেয়। তবে আমি একেবারেই অবাক হলাম না, তার কারণ ছোটবেলা থেকেই তারা আমার পছন্দের কোনো মূল্য দেয়নি। আমি যদি চকলেট খেতে চাইতাম তারা কিনে দিতেন চিপস, আমি মোটরসাইকেল কিনে চাইলে তারা আমাকে কিনে দিতেন সাইকেল। এরকম বাবা মা যে আমার বিয়ের পছন্দেও বার্গা দিবেন তাতে অবাক হওয়ার কিছু নেই। আমি তবুও এবার খুব চেষ্টা করেছিলাম রূপাকে বিয়ে করার। সিদ্ধান্ত নিয়েছিলাম বাড়ি থেকে না মানলেও ওকে পালিয়ে বিয়ে করব, কিন্তু রূপা না করে দিল, কারণ ও দুপরিবারের আশীর্বাদ নিয়েই বিয়ে করতে চায়। এই বিয়েতে রূপার পরিবার রাজি ছিল, কিন্তু আমার মা বাবা রাজি না হওয়ায় রূপার অল্প কিছুদিনের মধ্যেই অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। বাবা মা এই সুযোগে আমার ইচ্ছার বিরুদ্ধে প্রিয়ার সাথে বিয়ে দিয়ে দিল। আমি চট্টগ্রামে একটা বিদেশি ফার্মে জব করি। আমার মা প্রিয়াকে এক প্রকার জোর করেই আমার সাথে চট্টগ্রামে পাঠিয়ে দেয়। অগাত্তা ওকে সাথে নিয়ে চলে আসে চট্টগ্রামে। সংসারে আমরা 2জন মানুষ, কিন্তু এই 2জন মানুষের মধ্যে দূরত্ব অনেক বেশি, কারণ আমি নিজেই দিনের পর দিন দূরত্ব বাড়িয়েছি। রাতে ওকে অন্য রুমে ঘুমাতে পাঠিয়ে দিই, তুচ্ছ বিষয় নিয়ে বকাঝকা করি। মেয়েটা চুপচাপ সব মেনে নেয়, কিছুই বলে না, উল্টো প্রাণপণ চেষ্টা করতে থাকে আমার মন পাবার। যেমন বিরিয়ানি আমার খুবই পছন্দের খাবার, এজন্য মেয়েটি খুব যত্ন করে আমার জন্য প্রায় বিরিয়ানি রান্না করত। খেতে বসে আমি ইচ্ছে করেই 2 লোকমা মুখে দিয়ে খাবারের প্লেট ওর দিকে ছুড়ে দিয়ে বলতাম, কি ছাইপাশ রান্না করেছ, এর চাইতে তো না খেয়ে থাকাই ভালো। প্রিয়া ছলছল চোখ নিয়ে আমার দিকে শুধুই তাকিয়ে থাকতো। ওর বিরিয়ানিটা যে সত্যি অসাধারণ হয়েছিল, এই সত্যিটা ওকে কোনো দিন বলা হয়নি। কোনোদিন অফিস থেকে ফিরে দেখি ও খুব সুন্দর করে সেজেছে আমার জন্য। আমি মুগ্ধ হই ওকে দেখে। ও আসলে অনেক সুন্দর, রূপার থেকেও সুন্দর, কিন্তু সেই মুগ্ধতা কোনো দিন প্রকাশ করিনি। ধমক দিয়ে বলতাম, বাড়ির কাজকাম বাদ দিয়ে সারাদিন সাজগোজ নিয়ে পড়ে থাকলে হবে? প্রিয়া নির্বাক দৃষ্টিতে শুধু আমার দিকে তাকিয়ে থাকতো। কোনোদিন রাতে ঘুম ভাঙলে শুনি পাশের রুমে প্রিয়া চাপা গলায় কাঁদছে। আমি বিরক্ত মুখে ওকে গিয়ে ধমকাই, কাল অফিস আছে, এভাবে কান্নাকাটি করলে ঘুমাবো কিভাবে? প্রিয়া মুখ চেপে কান্না আটকায়। এভাবেই বাবা মার ওপর রাগের প্রতিশোধ আমি প্রিয়ার ওপর নিতে থাকি। মাঝে মাঝে ওর জন্য অনেক খারাপ লাগে, তবুও আমি মনটাকে শক্ত রাখি। আমি চাই এসব অত্যাচারের কথা বাবা মার কানে যাক, তাদের একটু অনুশোচনা হোক। কিন্তু প্রিয়া অনেক ভালো একটা মেয়ে, ও বাসায় কিছুই জানায় না। দিনের পর দিন মুখ বুজে আমার সব অত্যাচার সহ্য করতে থাকে। এরপর একদিন সত্যিই খুব বাড়াবাড়ি হয়ে যায়। সেদিন আমি প্রিয়াকে ইচ্ছা মতো বকাঝকা করি, কারণ দুপুরে রান্না হয়নি। অবশ্য প্রিয়ার এখানে কোনো দোষ ছিল না। সেদিন রাত থেকেই প্রিয়ার প্রচণ্ড জ্বর ছিল। ব্যাপারটা আমি জানতাম, তবুও ওকে অনেক বকাবকি করি। মেয়েটা এতদিন সব চুপচাপ সহ্য করেছে, কিন্তু সেদিন আর সহ্য করল না। চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, তুমি আমাকে মেরে ফেলো, তবুও এভাবে তিল তিল করে অমানসিক যন্ত্রণা দিয়ে আমাকে আর মেরো না। পছন্দ না হলে বিয়ে কেন করেছিলে? ওর কান্না দেখে আমার মেজাজটা বিগড়ে গেল। আমার সামনের টেবিলে একটা কাঁচের ফুলদানি রাখা ছিল, সেটা তুলে ওর দিকে ছুঁড়ে মেরে বললাম, বিয়ে কি আমি ইচ্ছে করে করেছি? মা বাবা জোর করে না দিলে কি বিয়ে করতাম তোমাকে? এই বলে টেবিলের উপরে রাখা ফুলদানিটা নিয়ে খুব জোরে প্রিয়ার দিকে ছুঁড়ে মারি। প্রিয়ার মাথাটা ফেটে যায়। মেয়েটা মেঝেতে পড়ে ছটপট করলো কিছুক্ষণ।
এরপর নিথর হয়ে গেল ওর শরীর। ব্যাপারটা এত দ্রুত ঘটলো, আমি প্রথমে কিছুই বুঝতে পারলাম না কি হচ্ছে। যখন আমি হুঁশ ফিরে পেলাম, তখন প্রিয়ার কাছে গিয়ে আস্তে আস্তে ডাকলাম, প্রিয়া, এই প্রিয়া, প্রিয়া ওঠো, আমি আর কোনোদিন কিছু বলবো না তোমাকে। প্রিয়া ওঠো, আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি। কিছুদিন ধরেই ভাবছি তোমাকে বলবো, আমি যে তোমায় অনেক ভালোবাসি। প্রিয়া নিষ্পলক চোখে তাকিয়ে রইল সিলিংয়ের দিকে। আমি এবার নিচে ঝুঁকে ওর শরীরে হাত দিয়ে ধাক্কা দিতে লাগলাম। প্রিয়া, এই প্রিয়া ওঠো। প্রিয়া একটুও নড়াচড়া করছে না। ওর মাথার পেছন থেকে বের হওয়া রক্তে আমার পায়ের পাতা বেঁচে গেল। আমি চুপচাপ পাশের রুমে গিয়ে হাত পা ছেড়ে বিছানায় শুয়ে পড়লাম। এটা কি করলাম আমি? একটা মেয়েকে খুন করে ফেললাম। আমি কি করব বুঝতে পারছিলাম না। নিজের ওপর খুব ঘৃণা হচ্ছিল, রাগ হচ্ছিল। মনে হচ্ছিল যদি কোনোভাবে প্রিয়াকে বাঁচাতে পারতাম, যেটা ঘটে গেছে সেটাকে যদি থামাতে পারতাম, যদি প্রিয়ার দিকে ফুলদানিটা ছুঁড়ে না মারতাম, তাহলে হয়তো আজ প্রিয়া মারা যেত না। আমি চিৎকার করে বলতে থাকি, প্রিয়া, আমি যে তোমায় ভালোবেসে ফেলেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর একবার ফিরে আসো আমার কাছে। আমি আর কোনোদিন তোমাকে কষ্ট পেতে দিব না। তোমাকে আমি অনেক কাঁদিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। তোমার হাতের বিরিয়ানির স্বাদ যে পৃথিবীর সকল স্বাদকে হার মানায়, ইচ্ছে করেই তোমাকে কোনোদিন বলা হয়নি। প্রিয়া ওঠো, আমাকে বিরিয়ানি রান্না করে দিবে না? কথা দিচ্ছি আর কোনো দিন তোমাকে কষ্ট দিব না। একটি বার ফিরে আসো। আমি কাঁদতে কাঁদতে বিছানায় সেভাবেই পড়ে রইলাম। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা। জানালা দিয়ে সূর্যের আলো আমার মুখের উপর দিয়ে চলে গেল পূর্ব থেকে পশ্চিমে। প্রিয়ার লাশটা পড়ে রইল পাশের রুমেই, যেভাবে পড়েছিল। এরপর রাত নামলো। আমি যেমন ছিলাম তেমনই পড়ে রইলাম বিছানায়। পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। সে সময় হঠাৎ আমার মনে হলো রান্নাঘরে টুংটাং শব্দ হচ্ছে, কে যেন আছে রান্নাঘরে। আমি রান্নাঘরের দিকে তাকালাম। সত্যি রান্নাঘরের আলো জ্বলছে। আমি বিছানা থেকে নেমে আস্তে আস্তে রান্নাঘরের দিকে এগোলাম, কে রান্নাঘরে আছে দেখার জন্য। কারো তো থাকার কথা নয়। বাড়ির চাবি আমার কাছে আর প্রিয়ার কাছে ছাড়া আর কারো কাছে নেই। সামনের দেয়ালটা ঘুরলেই রান্নাঘরের দরজা। আমি আস্তে আস্তে দেয়ালটার পাশ দিয়ে রান্নাঘরে উকি দিলাম। যা দেখলাম তাতে আমার পায়ের নিচের মাটি সরে গেল। প্রিয়া দাঁড়িয়ে আছে রান্নাঘরে। আমি ভালো মতো তাকালাম। সত্যি ওটা প্রিয়াই। আমি কিছু না বলে চুপচাপ নিজের রুমে ফিরে এলাম। এরপর দুহাতে মাথা চেপে ধরে ভয়ে কাঁপতে লাগলাম। পায়ের শব্দ পাচ্ছি, কেউ আছে আমার রুমে। প্রিয়া আমার রুমে এসে আমার সামনে দাঁড়ালো। এরপরে একটু ভর্ৎসনার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, এভাবে কাঁপছো কেন? আমি ওর দিকে তাকিয়েই রইলাম, কিছু বললাম না। প্রিয়া মুচকি হেসে আমাকে ধমক লাগালো, ওঠো তো ওঠো, কি অবস্থা করে রেখেছো বিছানাটার। আমি একদিন একটু নেই তাতেই সব একদম এলোমেলো করে ফেলেছ। বলেই প্রিয়া ঝাড়ু দিয়ে বিছানা ঝাড়া দেওয়া শুরু করলো। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম, কি হচ্ছে এখানে? প্রিয়া এমন করছে কেন? ওর কি সত্যি কিছু হয়নি, নাকি সব আমার মনের কল্পনা? আমি দৌড়ে গেলাম সে ঘরে যেখানে প্রিয়ার লাশ পড়েছিল। সে ঘরের মেঝেতে রক্তের বন্যা, কিন্তু প্রিয়ার শরীরটা নেই। প্রিয়া ততক্ষণে আমার পেছনে এসে দাঁড়িয়েছে। মেঝেতে রক্ত দেখিয়েও বলল, ইস, কি অবস্থা করে রেখেছ। যাও তো, আমি তোমার জন্য চুলায় বিরিয়ানি বসিয়েছি, একটু নেড়ে দিয়ে আসো। আমি চুপচাপ রান্নাঘরে এসে দেখলাম রান্নাঘর যেমন তেমনই পড়ে আছে। প্রিয়া অসুস্থ শরীর নিয়ে দুপুরে আমার জন্য চুলায় বিরিয়ানি বসিয়েছিল, কিন্তু এতক্ষণে সেটা পুড়ে ছাই হয়ে গেছে। আমি নিথর হয়ে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইলাম। বেশ কিছুক্ষণ পর মনে হলো প্রিয়ার কোনো সারা শব্দ পাচ্ছি না। রান্নাঘর থেকে বেরিয়ে দৌড়ে ঘরে এলাম। দেখলাম মেঝেতে প্রিয়ার নিথর দেহ পড়ে আছে, নিষ্পলকে তাকিয়ে আছে সিলিংয়ের দিকে। আমি ভয়ে থরথর করে কাঁপছি। মাথার মধ্যে নানান চিন্তা ঘুরপাক খাচ্ছিল। ভাবছি, তাহলে এতক্ষণ কে ছিল আমার সাথে?